ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিটসে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আর আজকে আমাদের আলোচনার বিষয় রেল কেন লাইনে থাকছে না। সেলিম খান, আপনি জানেন যে এই সরকারের 15 বছরে রেলের বেশ কিছু উন্নয়ন সাধন হয়েছে এবং রেলের যে সংযোগ মানে সম্প্রসারণ সেটাও ছিল দেখার মতো। প্রায় 950 নতুন রেলপথ তৈরি হয়েছে এবং বলা যায় যে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল যে সব অঞ্চলেই কিন্তু এখন রেল যোগাযোগের আওতায় চলে আসছে। বরিশালটা ছাড়া, যেটা বলাই হচ্ছে মাটির কারণে এটা আসলে ওখানে রেল যোগাযোগটা একটু কঠিন হয়ে গেছে। কিন্তু এত কিছুর পরেও কিন্তু সম্প্রতি খুব দেখা যাচ্ছে যে রেল প্রায় লাইনচ্যুত হচ্ছে, প্লাস সিগন্যালের কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো আসলে মনুষ্য সৃষ্টি বলা যায়, কারণ হচ্ছে যে এটা তো নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে সেটা কেন হচ্ছে না? মানে এই ছোট ছোট এইসব দুর্ঘটনা কি রেলকে তার সুনাম নষ্ট করছে না? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রথমত রেলের সুনাম নষ্ট করেছি আমরাই। তার আগে আমি একটা ছোট জিনিস বলে, আপনি বললেন যে রেল কেন বেলাইনে চলে যাচ্ছে। আমাদের শিশুকালে একটা কুইজ ছিল যে কোন লাইন মেলে না, রেল লাইন মেলে না। ঠিক আছে, কারণ রেলের দুটো লাইন সবসময় সমান্তরালে যায়, ফলে রেল লাইন মেলার কথা না। সুতরাং দুটো রেল লাইন যখন মানে পাশাপাশি যায় বা ডবল লাইন করার সময়ও রেল একই সমান্তরালে যায়, সুতরাং এখানে পরস্পরের সংঘাত হওয়ার কোনো সুযোগ নেই। যদি না কোনো জায়গায় রেল ক্রস করে আর একটা মানে এই ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যায়, তাহলে রেলের সংঘাত হওয়ার চান্স নেই। আরেকটি জায়গায় সংঘাত হওয়ার চান্স আছে যে কোনো জায়গায় কোনো স্টেশনে বা কোনো জায়গায় সিগন্যালে রেল দাঁড়িয়ে, কোনো ট্রেন দাঁড়িয়ে পড়েছে, পেছন থেকে সামনে থেকে এসে কেউ সিগন্যাল অমান্য করে এসে মেরে দিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু যেতে যেতে যেটা আমরা সড়কে দেখি যে দুটো বাস বা দুটো যে কোনো যানবাহনের যে সংঘর্ষ, এইটা আসলে রেলের হওয়ার কথা না। হ্যাঁ, আপনি যেটা বললেন যে রেলের প্রযুক্তির সমস্যা, আমরা যদি একটু মানে পেছনে দেখি তাহলে দেখব যে স্বাধীনতার পরে বেশ কিছুদিন তো মানে স্বাধীনতার পরে একসময় অনেক রেল ব্রিজ ট্রিজ অনেক কিছুই ধ্বংসপ্রাপ্ত ছিল। তারপরে রেলের দিকে প্রায় কোনো সরকারি নজর দেয়নি, ফলে রেল ছিল একটা যোগাযোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আন্ডারে একটা ক্ষয়িষ্ণু অংশ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা রেলের দিকে কিছুটা নজর দেন এবং আমরা যেটা হিসাব পাচ্ছি যে এই সরকারের সময় 2009 থেকে এই পর্যন্ত 1 লক্ষ কোটি টাকার উপরে ব্যয় হয়ে গেছে। আপনি নতুন রেল লাইন বসাচ্ছেন, আপনি ট্র্যাক করছেন, আপনি 850 থেকে 950 কিলোমিটার নতুন লাইন সম্প্রসারণ করছেন, সব ঠিক আছে। কিন্তু রেলের যে সিকিউরিটি, নিরাপত্তা, এই নিরাপত্তাগুলো কিন্তু খুব ছোট ছোট জায়গায়, যেখানে মূলত যেখানে জংশন থাকে, যেখানে রেল মানে ট্রেনগুলো আসলে ট্র্যাক চেঞ্জ করে একদিক থেকে আরেক দিকে যায়, সমস্যাগুলো কিন্তু সেইখানে। আপনি যদি দেখেন আর একটা সমস্যা কি আছে, সেই সমস্যাটা মানে আমাদের সরাসরি জড়িত না, সেটা হচ্ছে যে অরক্ষিত রেল ক্রসিং, মানে যেখানে মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, যে বিভিন্ন রেল ক্রসিংয়ে সব জায়গায় তো সারা দেশে রাখা সম্ভব না, প্রহরী রাখা সম্ভব না, সেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু রেলের এখন যে গত কিছুদিন ধরে, এর আগে কিশোরগঞ্জে ভৈরবে হলো, এর পরে আপনার ভৈরবে তো অনেকে মারা গেছে, সংখ্যাটা এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু অনেকে মারা গেছে। হ্যাঁ, জয়দেবপুরে চালকের একটা ভূমিকা ছিল, চালকের কারণে মারা যাওয়ার, কেউ মারা যাননি, মানে আহত হয়েছেন, কিন্তু সৌভাগ্য যে কেউ প্রাণ হারাননি অন্তত। আপনার রেলের আর একটা বিষয় এখানে দেখেন, রেলের সংঘাতগুলো কিন্তু দুটো যাত্রীবাহী ট্রেনে হচ্ছে না, মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের হচ্ছে। তাহলে কে মানে নির্দেশটা কে অমান্য করছে? এখানে তো সুস্পষ্ট বলা হচ্ছে যে সিগন্যালে ভুলের কারণে একই লাইনে চলে যাচ্ছে। সিগন্যালের ভুলকে, সিগন্যাল তো কেউ না কেউ দিচ্ছে এখনো, কিন্তু আমাদের অটো ম্যানুয়াল মানে অটো সিগন্যালিং ব্যবস্থা কিন্তু চালু হয়নি। অটো সিগন্যালিং ব্যবস্থা হলে আপনার তবু ধরা যায় যে অটো কোন না কোন ভুল হয়েছে। এটা তো ধরেন সিগন্যালের ভুল হচ্ছে বা মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, নানা ধরনের হচ্ছে। কিন্তু আরেকটা নতুন ট্রেন্ড ইদানিং খুব বেশি, যেটা এটা সবসময় আমরা শুনে আসছি, কিন্তু এখন মনে হচ্ছে যেন একটু বেশি হচ্ছে, সেটা হচ্ছে লাইনচ্যুতি হয়ে যাওয়া।
এবং আপনি দেখেন যে 29 এপ্রিলে 28 এপ্রিলের কথা, 27 এবং 28 এপ্রিল দুদিনের মধ্যে চট্টগ্রাম রুটে কিন্তু লাইনচ্যুত হলো ট্রেন। জয়দেবপুরে প্রায় হচ্ছে, উত্তরাঞ্চলের ট্রেনে এরকম লাইনচ্যুতির ঘটনা ঘটছে। তো এটার কারণ কি? এবং আরেকটা নতুন ট্রেন্ড আমরা কয়েক বছর ধরে দেখছি, সেটা লাইন বেঁকে যাওয়া, যেটা বলা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে যদি একটু কিছু বলেন। না, এই বিষয়গুলোর মধ্যে ধরুন আমরা আমাদের ন্যারো গেজ ছিল, মিটার গেজ ছিল, এরকম বিভিন্ন ধরনের একই এর উপর দিয়ে লাইন দিয়ে আমাদের যদি সবগুলো একই সিস্টেমে চলতো, যে সবগুলো মিটার গেজ বা সবগুলো ন্যারো গেজ, এই সিস্টেমে চলতো, তাহলে একরকম ছিল। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হওয়ার কারণে এবং ব্রড গেজে যাওয়ার কারণে যে নতুন করে লাইন পাতা হয়েছে, আপনি এই একটু দূরে আমাদের পাশেই তেজগাঁও অঞ্চল দিয়েই রেল ইয়ে গেছে, আপনি অনেক লাইন যাচ্ছে। এখন ওইগুলো প্রপারলি বসানো হয়েছে কিনা, ওইখানে কি সমস্যা আছে, সেটা কিন্তু রেলের প্রকৌশলীরা কেউ কিন্তু বলছেন না। এবং ওইটা এক্সপার্ট না হলে কিন্তু বলাও কঠিন যে এই মানে ব্রড গেজ এবং মিটার গেজের পার্থক্যের কারণে এখন কোন ট্রেন কোনটা, এখন যার ব্রড গেজে চলার কথা সে গিয়ে মিটার গেজে চলছে, বা মিটার গেজে চলার কথা সে ব্রড গেজে চলছে, এরকম হচ্ছে কিনা কে জানে। গরমের কারণে যে এটা হচ্ছে, রেলটা বেঁকে যাচ্ছে, এর পেছনে তো বলা হচ্ছে এটা খুবই বৈজ্ঞানিক একটা কারণেই হচ্ছে। মোটামুটি এটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয়েছে অলরেডি, বিশেষ করে ব্রিটেনে হয়েছে, এছাড়া ইতালিতেও এই ধরনের ঘটনা ঘটছে বলে জানা গেছে, তো বাংলাদেশেও হচ্ছে। এখন এই যে কচুরিপানা, পানি টানি দিয়ে তো আপনি দেখছেন যে এটাকে ঠান্ডা করার চেষ্টা করা হয়। ওরা বলছে যে যে তাপমাত্রা এখানে আমাদের, যদি যে ব্রিটেনে যখন 30 ডিগ্রি তাপমাত্রা, সেটা আসলে রেলের উপরে যখন পড়ে, পাতের উপরে পড়ে, সেটা আসলে প্রায় 50 ডিগ্রির মতো গরম অনুভব হয় আর কি, যে এই গরমটা 50 ডিগ্রি। সেম বাংলাদেশের ক্ষেত্রে এটা আরও বেশি হয়ে গেছে। ফলে একটা তো ঠিক যে তার মানে হচ্ছে যে আগের যে পুরানো যে রেল লাইনগুলো বা যে তখনকার সময়ের তাপমাত্রা বা তখনকার যে সময়টা, সেই সময় থেকে এখনের সময়টা অনেক পরিবর্তন আসছে। অর্থাৎ পুরনো যে রেল লাইন এবং পাত বসানো এবং কাঠের পাতের উপরে যেগুলো, সেগুলো কিন্তু বেশি বেঁকে যাচ্ছে। তো এগুলো তো আসলে তার মানে পরিবর্তনের সময় আসছে, শুধু নতুন না করে পুরনোগুলো তো বড় ধরনের মেইনটেনেন্সের দরকার আছে এখন। একটা আপনি উদাহরণ দিলেন যে ব্রিটেন, ইতালি, খুবই ভালো কথা, কিন্তু আপনার প্রতিবেশী দেশ ভারত আছে, তো বিরাট দেশ, এবং আমাদের চেয়ে তাপমাত্রা তাদের বেশি। এবং সেখানে রাজস্থান থেকে শুরু করে আপনি পশ্চিমবঙ্গ পর্যন্ত আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রার ব্যাপক, মানে আমাদের এখানে যখন 43, সেখানে তখন 47। সেখানে নেটওয়ার্কটা কিন্তু একেবারে সারা দেশব্যাপী রেল যোগাযোগ, ওখানে সারা বিশ্বে প্রশংসিত হয়, বিশ্বের সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্ক হিসাবে। সেখানে যদি রেল চলাচলে তাহলে তো সেখানে তো প্রতিদিন শত শত ট্রেন লাইনচ্যুত হওয়ার কথা, তো সে ঘটনা তো সেখানে ঘটছে না। ব্রিটেনে আপনার সেখানে হিমাঙ্কের নিচে নেমে যায়, শীতকালে 0 ডিগ্রি নিচে নেমে যায় তাপমাত্রা, আমাদের তো নামে না। আমাদের 10 ডিগ্রি হলে আমাদের হাড় কাঁপানো শীত বলি আমরা। গরম আমাদের জন্য মনে হয় না এইটা খুব বেশি। ইউরোপের অনেক দেশে কিন্তু রেল লাইনটাকে সাদা করা হচ্ছে, অর্থাৎ আমাদের যে কালো লাইনটা, কালো থাকার কারণে যেটা হয় যে তাপ শোষণ বেশি হয়, যেটা একেবারে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো ওরা যেটা ওইখানে কিছু কিছু উদাহরণ এরকম দেখা গেছে, যেসব জায়গায় এরকম গরমের এই তাপ শোষণ বাঁচার জন্য সেটা কিন্তু তারা সাদা করে ফেলছে। তাতে যে সুবিধাটা হচ্ছে যে 30 ডিগ্রি হলে আর 50 ডিগ্রি অনুভব হচ্ছে না, ওই গরমটা হচ্ছে না, ওইটা হচ্ছে 40 হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু এই ধরনের মেইনটেনেন্স আমরা এখনো পর্যন্ত ওইভাবে দেখতে পাচ্ছি না, যে আধুনিক যে মেইনটেনেন্স যে যা পৃথিবীব্যাপী হচ্ছে, আমরা কচুরিপানা দিচ্ছি, পানি ঢালতেছি, এটা দিয়ে তো আসলে এত বড় রেলপথ কতভাবে রক্ষা করা সম্ভব? আপনি এমন একটা মন্ত্রণালয় নিয়ে, এমন একটা ব্যবস্থা নিয়ে কথা বললেন, আপনি যে মন্ত্রণালয় দীর্ঘদিন যাবৎ অবহেলিত না, মানে এটা গোনার মধ্যেই ছিল না, ঠিক আছে। আপনি এখনো পর্যন্ত এই দেশে কক্সবাজার যুক্ত হয়েছে, আপনার মংলা পোর্ট পর্যন্ত যুক্ত হচ্ছে, পদ্মা সেতুর উপর দিয়ে রেল যায়, সব ঠিক আছে। এখনো পর্যন্ত আমি আমার দেশে যে যাত্রী পরিবহন তার 8% বেশি মানে রেলওয়ের মাধ্যমে করতে পারি না। তাহলে আমার তো কোনো এখনো পর্যন্ত আমি সেই সক্ষমতা অর্জন করিনি। অথচ স্বল্প ব্যয়ে এই যে রাজধানীতে প্রতিদিন যে লোক আসেন, যে মানুষ আসেন, আপনি শুধু একটা মেট্রো রেল দেখেন, আপনি যদি এইভাবে কমিউটার রেল মানে ট্রেন রেল যোগাযোগের সিস্টেম তৈরি করতেন, হাজার হাজার মানুষ শহরের উপর চাপ কম পড়তো। তার মানে রেলটাকে নিয়ে আসলে ওইভাবে কখনো ভাবা হয়নি। মানে আমরা যত খরচ করছি, আমি বলছি সেই তুলনায় আউটকাম বা রেজাল্ট খুবই কম এখনো পর্যন্ত। এটা রেজাল্ট ওরিয়েন্টেড হয়নি।
ফলে আমরা যে বড় বড় যে রেল লাইন কেন বেঁকে যাচ্ছে, রেল থেকে কেন ট্রেন সাইডে গিয়ে চিত হয়ে পড়ছে, বা দুটো কেন থাকছে, এগুলো হচ্ছে পরের মানে পরের চিন্তা। মানে আমরা আসলে যেটা আধুনিকায়ন প্লাস হচ্ছে উন্নত যাত্রী সেবা, সেইগুলোর পরিবর্তে আসলে যেটা হচ্ছে যে আমরা মানে বড় বড় প্রকল্প দিকে বেশি একদম, যেটা আমাদের সবসময় একটা সমস্যা, যে আমরা প্রকল্পের বেশি চলে যাই, প্রকল্পের বেশি, কিন্তু যেটুকু আছে সেটারে কিভাবে মেইনটেনেন্স সর্বোচ্চ ইউটিলাইজ করা যায় সেই জায়গায় হয়তো আমরা অতটা যেতে পারি না। আমরা হয়তো 50 বছর আগে যে অন্যরা যেটা ফলো করছে আমরা সেটাই এখন করছি, অথচ সেই প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে। এখন আমাদের আমাদের এখানে রেল লাইনের যে আয়তন মানে সংখ্যাটা যদি কিলোমিটার হিসেবে বলি সেটা অনেক বেশি ছিল, যেটা কিন্তু তার চেয়ে কিন্তু কমে গেছে একটা পর্যায়ে। হ্যাঁ, কমে গেছে, কারণ এক জায়গাটা কাটেল হয়ে গেছে, যে আপনার ওই যে পশ্চিমবঙ্গের ওই জায়গা থেকে আপনার উত্তরবঙ্গ থেকে সরাসরি ট্রেন আরেকভাবে চলাচল করতো। ধন্যবাদ সেলিম খান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন 10 মিনিট শো এর সঙ্গে।